নমস্কার, আমি ঋতব্রতর সাথে কিছুক্ষণ এই চ্যানেলের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। কালকে আমরা সবাই জানি একটা ইতিহাস তৈরি হয়েছে এবং সেই ইতিহাস আমরা দেখেছি বাংলায় স্বাধীনতার পর প্রথমবারের জন্য বিজেপি সরকার প্রতিষ্ঠিত হতে চলেছে এই পশ্চিমবঙ্গে, এবং একই সাথে যেভাবে তৃণমূল কংগ্রেসের শোচনীয় পরাজয় ঘটেছে সেটাও কিন্তু প্রত্যাশার অতীত। আমরা অনেকেই বুঝতে পেরেছিলাম ট্রেন দেখে যে বিজেপি সরকার আসছে, কিন্তু আমি ভেবেছিলাম ব্যক্তিগতভাবে 160, 130 এভাবে যাবে, কিন্তু এই যে এরকম সুনামির আকার নেবে সেটা সত্যি কথা ভাবিনি। এবং আমি ফেসবুকেও লিখেছি যে বাংলার মানুষ যে ম্যাচুরিটির সাথে এবার ভোটদান করেছে সেটা আনপ্রেসিডেন্টেড। এত ম্যাচুরিটি বাংলার মানুষ যে ভোট বাক্সে দেখিয়েছে, ইভিএমে দেখিয়েছে, সেটা সত্যি কথা প্রশংসার যোগ্য। বাংলার মানুষ সব রাজনৈতিক দলকে এই বার্তা দিয়েছে যে যদি কোনো সরকার জনগণের দ্বারা নির্বাচিত সরকার মনে করে যে তারা জনগণের মাথায় বসে রাজ করবে, জনগণের মাথার ওপর উঠে যাবে, তাদের স্বার্থ জনগণের স্বার্থ থেকে বেশি হয়ে দেখা দেবে, তাহলে কিন্তু সেই সরকার থাকবে না। মানুষ ক্ষমতার শীর্ষ থেকে সেই সরকারকে হিচড়ে টেনে নেওয়া হবে, এবং সেটাই কালকে ঘটেছে। অপ্রতিরোধ্য তৃণমূল, দোর্দণ্ড প্রতাপ তৃণমূল, পাড়ায় পাড়ায় দাদাদের অত্যাচার, দাদাদের লুপ্তরাজ, দাদাদের দুর্নীতি, মানুষের প্রাণ ওষ্ঠাগত। কিন্তু দেখা গেল মানুষ কিন্তু যে মুহূর্তে স্বাধীন ভোটদানের অধিকার পেল, তারা আর ভুল করল না। কোনো ডিভিশন নয়, কোনো ডান দিক বাদিক তাকানো নয়, যেখানে ভোট দিলে এই শাসনের অপসারণ সম্ভব, এই শাসনের পতন সম্ভব, সেখানেই ভোটটা গিয়ে পড়ল, এবং সেই জন্য বিজেপি ক্ষমতায় আসলো। তার সাথে বিজেপির স্ট্র্যাটেজি, বিজেপির প্রেসিডেন্ট হিসাবে নতুন মুখ তুলে আনা, এই সব কিছুই কিন্তু ম্যাটার করেছে, এবং শুভেন্দু অধিকারীর নেতৃত্ব অবশ্যই। তো যাকে আজকের এই ভিডিওতে আলোচনা করব তৃণমূল কংগ্রেস কী কারণে তাদের জমি হারালো। এটা তো ঠিক যে 2011 সালে একটা বিপুল সমর্থন, বিপুল আবেগ নিয়ে মমতা ব্যানার্জি সরকারে এসেছিলেন। 15 বছরে কি এমন হলো যে এই সরকার এত অপ্রিয় হয়ে গেল? প্রথম যে কারণটি আমার মনে হয় সেটা হচ্ছে দুর্নীতি। এই যে আগা পাঁচতলা দুর্নীতি, উপরের থেকে একদম নিচের অবধি তৃণমূল কংগ্রেস মানেই দুর্নীতি। এই যে একটা জিনিস, এই যে একটা, এটা কিন্তু প্রচার নয়, এটা মানুষের অভিজ্ঞতা। এটা প্রচার নয়, এটা মানুষের অভিজ্ঞতা, দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা। সামান্য কর্পোরেশনের কাজ করাতে গেলে দুর্নীতি, সামান্য বেনাপত্তি করতে চাইলে দুর্নীতি, যে কোনো কিছুতেই দুর্নীতি। আর বড় স্কেলে চাকরি দুর্নীতি, রেশন দুর্নীতি, খাদ্য দুর্নীতি, দুর্নীতি কোথায় নেই? তৃণমূল কংগ্রেস একটা সেক্টরও দেখাতে পারবে না যেখানে দুর্নীতি নেই। এমনকি যেই সেক্টরটা ক্রিয়েটিভ সেক্টর, টালিগঞ্জ, সেখানেও দুর্নীতি। কবিতা, পোয়েম, যেগুলো হয়তো সাধারণ মানুষের সাথে রিলেটেবল নয়, কিন্তু আমরা জানি যারা লেখালেখি করি, সেখানেও দুর্নীতি সর্বত্র। এই এত দুর্নীতিবাদদের সরকার, এবং এই দুর্নীতি দ্বারা মানুষ এত পীড়িত হয়েছে, নিপীড়িত হয়েছে, মানুষ যেই মুহূর্তে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন পেয়েছে, মানুষ একদম সোজাসুজি তৃণমূলের বিপক্ষে পদ্মফুলে গিয়ে ভোটটা দিয়ে এসেছে। এবং সব থেকে বড় কথা, আপনি ধরুন একটা ফ্যামিলিতে আছেন, আপনি দুর্নীতি করছেন, আপনার মা বাবা তো আপনাকে বকবে, সেটাই তো একটা ভদ্র সভ্য সমাজের লক্ষণ। কিন্তু এখানে দুর্নীতি করে প্রশংসিত হয়েছে, এখানে দুর্নীতি করে তারা যে উপরের স্তরের নেতা নেত্রী, এমনকি সুপ্রিম নেতৃত্ব ভালোবাসার পাত্র হয়ে উঠেছেন, এবং তারা সুপ্রিম নেত্রীর আস্থাভাজন হয়েছেন। এবং তিনি তো ওপেনলি 80-20 না কত একটা রেশিও করে দিয়েছিলেন খাওয়ার, এই দুর্নীতিটাকে এন্ডোর্স করেছেন। সুতরাং মানুষ দেখেছে এই দুর্নীতিবাজদের থেকে মুক্তি নেই আনলেস আমরা এই সরকারটাকে সরিয়ে দিই, এবং মানুষ এটা করেছে। 2 নম্বর বিষয়, কর্মসংস্থানের অভাব। বাংলা এখন একটা বৃদ্ধাশ্রম। যুব সমাজের হাতে কাজ নেই, কোথাও কোনো কাজ নেই। সবাই সিন্ডিকেটে ঢুকতে চাইছিল, কারণ সেখানে গেলে 2 পয়সা রোজগার হয়। কোথাও কোনো কাজ নেই। আইটি হাব আসে কিন্তু শেষ হয় না, জমি জটে আটকে থাকে, এবং যারা ইন্ডাস্ট্রি করতে আসে তারা লোকাল তৃণমূলী নেতাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আবার বাড়ি চলে যায়। এরাই সিঙ্গুর থেকে টাটাকে তাড়িয়েছিল।
কর্মসংস্থানের কোনো ব্যবস্থাপনা নেই, কোনো প্ল্যান নেই, প্রোগ্রাম নেই। এদের কাছে একটাই ব্যাপার আছে, টাকা খাও। আর যখনই মানুষ প্রতিবাদের কথা বলেছে, লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী, কোনো ডিরেক্ট ক্যাশ ট্রান্সফারের একটা প্রয়োজনীয়তা আছে এবং সেটা ভোট বাক্সেও দেখা যায়, ইভিএমও দেখা যায়। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প খারাপ বলছি না এখনো, যুবশ্রী প্রকল্প খারাপ বলছি না, কন্যাশ্রী খারাপ বলছি না, ভালো প্রকল্প। কিন্তু আপনার একটা জটিল রোগ হয়েছে, একটা ওষুধ খেলে আপনার ক্ষণিকের উপশম হয়, সেই ওষুধটা খাওয়া দরকার, কিন্তু তার সাথে মূল রোগটাকেও তো সারাতে হবে। কর্মসংস্থান হলো মূল রোগের যে পার্মানেন্ট উপশম, সেটা না করে শুধু ভাতা, শুধু ভাতা, শুধু ভাতা। প্রথমবার মানুষ খুশি ছিল, পরের বার মানুষ বুঝেছে শুধু ভাতা পেলেও তো আমার হবে না, আমার ছেলেটার চাকরি চাই, আমার মেয়েটার চাকরি চাই, বা একটা ব্যবসা যেন করতে পারে সেই পরিসরটুকু চাই, সেটার জন্য যেন লোকাল তৃণমূল নেতাদের টাকা না দিতে হয়, সেটা আমরা চাই। কর্মসংস্থানের অভাব, পরিযায়ী শ্রমিকরা বাইরে গিয়ে কাজ করছে, তাদের রাগ, এবার তারাও ভোট দিয়েছে, সব মিলে কর্মসংস্থানের অভাব কিন্তু তৃণমূলের সর্বনাশ করেছে। 3 নম্বর যে বিষয়টি আমার মাথায় আসে সেটা হচ্ছে নারী নিরাপত্তা। অভয়ার কাণ্ডটি দেখিয়েছে কিভাবে একটা গোটা সিস্টেম, একটা গোটা সরকার খুনিদের আড়াল করে, রেপিস্টদের আড়াল করে, এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলন নিয়ে তারা ছেলে খেলা করে। কিভাবে তাদের সুচারু বুদ্ধি সাধারণ মানুষের আন্দোলন ভেঙে দেয় এবং ধীরে ধীরে কিছু জুনিয়র ডাক্তারকে সেট করে সেই আন্দোলনের গতিমুখ ঘুরিয়ে দেয়। মানুষ বোকা নয়, মানুষ সবই বুঝেছে। যেভাবে আরজি করের সময় স্বতঃস্ফূর্ত আন্দোলনটাকে তৃণমূল সুপ্রিমো, তৃণমূল পার্টি, তৃণমূলের স্ট্র্যাটেজি মেশিন ঘুরিয়ে ডাক্তারদের দিকে নিয়ে গেল, সেখান থেকেই এটা স্পষ্ট হয়েছে গোটাটা সেটিংয়ের মারফত হয়েছে। সাধারণ মানুষের আবেগটাকে কন্ট্রোল করবার জন্য ডাক্তাররা কিন্তু, এক শ্রেণীর ডাক্তাররা মমতা ব্যানার্জিকেই প্রকারান্তরে বা তৃণমূল সরকারকেই প্রকারান্তরে সাহায্য করলে সেটা কিন্তু ঘটেছে, এবং তার প্রতিফলন কিন্তু এই আন্দোলনটা ধীরে ধীরে থিতিয়ে যাওয়া। শুধু অভয়া তো আজকের ব্যাপার। 2012 সাল থেকে, কালকে দেখলাম ওনার ছবি ঘুরছে, সেই পার্ক স্ট্রিটে যেটা হয়েছিল, সেখান থেকে শুরু হয়ে আজকে অবধি যখনই কোনো নারীদের প্রতি অত্যাচার ঘটেছে, কখনো এটা ছোট ঘটনা, কখনো এটা প্রেমের কেস, আর সাথে তো টাকা রয়েছে, এত টাকা দিয়ে দিলাম, এত টাকা দিয়ে দিলাম। নারী নিরাপত্তার বিষয়টি কিন্তু সত্যি কথা, নারীরা লক্ষ্মীর ভাণ্ডারে এবার কিন্তু ভোলেনি। নারীরা বলেছে আমাদের সুরক্ষা চাই, আমাদের আইনের শাসন চাই, শাসনের আইন চাই না। 4 নম্বর, অতিরিক্ত অহংকার এবং ঔদ্ধত্য। তৃণমূল কংগ্রেসের অহংকার এবং ঔদ্ধত্য এটাও একদম উপরের থেকে নিচ অব্দি এমন জায়গায় পৌঁছেছিল যে তারা নিজেদেরকে মনে করছিল সর্বে সর্বা। পশ্চিমবঙ্গ আমার, একটা সিট জিতলো, সেই সিট আমরা দিদিকে দিলাম। আরে পশ্চিমবঙ্গ কি কখনো কারোর ব্যক্তিগত সম্পত্তি নাকি? একবার কেউ ভোটে জিতেছে, পরের বার কেউ জিতবে। মনে হচ্ছিল পশ্চিমবঙ্গের মালিক কেউ যুবরাজ, কেউ মালিক, রাজতন্ত্র চলছে এখানে। মানুষ কিন্তু এগুলো মনে রাখে এবং মনে রেখে ভোটটা দিয়েছে। একজন যাবেন, তার পেছনে প্রায় 20-25টা কনভয়। কেন? মুখ্যমন্ত্রী সিকিউরিটি অবশ্যই থাকবে, কিন্তু মুখ্যমন্ত্রী যেভাবে বিভিন্ন জায়গায় অহংকার ছড়িয়ে বেরিয়েছেন, সেটা কিন্তু সত্যি কথা মানুষ ভালো চোখে নেয়নি। লক্ষ্মীর ভাণ্ডারের সময় বলেছে, কোথায় আমার লক্ষ্মীর ভাণ্ডারের মেয়েরা, কোথায় আমার যুবসাথীর ছেলেরা? সে তো কারোর কেনা সম্পত্তি নয়, তারও একটা মান সম্মান রয়েছে। সরকারের টাকায়, সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় আমরা কিন্তু সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় এই সমস্ত প্রকল্পগুলো করি, সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় করি। হয়তো পরিকল্পনা একটা সরকারের থাকে, কিন্তু টাকাটা সোর্স কিন্তু সাধারণ মানুষের টাকাই ঘুরপথে সাধারণ মানুষের কাছে আসছে। এটাই সিস্টেম। সেখানে একটা প্রকল্প কেউ পরিকল্পনা করে করেছে বলে তার বেনিফিশিয়ারি সবাই তার কেনা সম্পত্তি হয়ে গেল? এটা হয় নাকি কখনো? কিন্তু এভাবে তারা সরকারটা চালিয়েছে। 5 নম্বর, তৃণমূল কংগ্রেসের পুরনো কর্মীদের অবজ্ঞা করা। এই যে একটা কর্পোরেট কালচার তৃণমূল কংগ্রেসে শুরু হয়েছিল তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ডের হাত ধরে, সেখানে তৃণমূল কংগ্রেসের পুরনো কর্মীদের কিন্তু পুরোপুরিভাবে নেগেট করে দেওয়া হয়েছিল, এবং যারা
টাকা পয়সা দিতে পারে, যাদের টাকা পয়সা আছে। তৃণমূল কংগ্রেসের ভেতরেই বলেছে, মদন মিত্রই বলেছিল যে মন্ত্রী হতে গেলে টাকা লাগে। এটা কোথাও শুনেছেন আপনি? তো সর্বত্র একটা কর্পোরেট কালচার এবং একটা বিজনেস মডেল। ইট ইজ মোর লাইক এ বিজনেস মডেল তৃণমূল কংগ্রেস। এটা পার্টি না, এটা একটা বিজনেস মডেল। তো সাধারণ মানুষ সেটাও কিন্তু ভালো চোখে নেয়নি। এবং সর্বশেষ যে বিষয়টি আমার খুব ইম্পর্টেন্ট মনে হয়েছে সেটা হচ্ছে, আমরা যতই অস্বীকার করি কমিউনাল পয়েন্ট অফ ভিউ, দেখুন কোনো সমস্যা নেই, ভারত গণতান্ত্রিক দেশ, সেকুলার দেশ, ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে ভারত চলে, হিন্দু মুসলিম সবাই মিলেমিশে থাকে, একদম ঠিক। কিন্তু ডেমোগ্রাফির যে ভারসাম্য সেটা যদি নষ্ট করা হয় কি হতে পারে সেটা আমরা 47-এ দেখেছি। সেটা আমরা তার পরবর্তী সময় এত হিন্দু উদ্বাস্তুদের জীবনযাত্রার মাধ্যমে দেখেছি। সে বামপন্থীরা যতই বলুক যে আমরা তাদের মাথার উপর ছাদ দিয়েছি, কিন্তু একটা পরিবারকে সর্বস্ব খুইয়ে কেন এপারে আসতে হলো? ডেমোগ্রাফির যে ভারসাম্য যেটা পশ্চিমবঙ্গে স্বাধীনতার পর ছিল, আমাদের ওই রেশিওটাই মেনটেন করা উচিত ছিল। অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে একটা ইসলামিক প্ল্যানের কেন অংশ হতে গেলাম আমরা? এটা তো একটা ঘোষিত নীতি জিহাদিদের, যে ইনফিল্ট্রেশন বাড়াও, ইনফিল্ট্রেশন বাড়িয়ে সেই জায়গায় ডেমোগ্রাফি বদলে দাও, সেই জায়গায় ডেমোগ্রাফি বদলে সেখানে জনপ্রতিনিধিদের নির্বাচিত করো আমাদের তরফ থেকে, এবং সেই জায়গার দখল নাও, সেই জায়গার আইন শাসন সব কিছু নিজেদের করায়ত্ত করো। এবং সেটাই হয়েছে। যেখানে যেখানে অনুপ্রবেশকারীরা বেশি মাত্রায় রয়েছে সেখানে সেখানে আপনি দেখুন আইনের শাসনের কি অবস্থা। আইন নেই সেখানে। বসিরহাট গ্রামে গঞ্জে গিয়ে দেখুন, কলকাতায় পার্ক সার্কাস দেখুন, সবার জন্য নিয়ম আলাদা, হিন্দুদের জন্য নিয়ম আলাদা, হিন্দু এবং আদার রিলিজিয়নের জন্য, একটা রিলিজিয়নের জন্য আলাদা। আমি কখনোই এটা বলি না একজন সংখ্যালঘু যা অধিকার একজন সংখ্যাগুরুর ডেমোক্রেসিতে একদম সেটাই অধিকার, কিন্তু তাকে ভারতের নাগরিক হতে হবে। অনুপ্রবেশ ঘটাচ্ছি, আধার কার্ড দিচ্ছি বা ভোটার কার্ড ম্যানিপুলেট করে বানাচ্ছি, হয়ে যাচ্ছি, ইয়ার্কি হাজলাম হচ্ছে। তো এই যে ডেমোগ্রাফিক ভারসাম্যটা নষ্ট করে দেওয়া, এটা সিপিএম একটা পর্যায়ে অবধি করেছে, তারপর তৃণমূল করেছে। এবং সেটা কিন্তু পশ্চিমবঙ্গের যে হিন্দু মুসলমানের স্বাভাবিক সম্পর্ক তারও অবনতি ঘটিয়েছে। এই অনুপ্রবেশকারীদের পশ্চিমবঙ্গে ঢুকিয়ে ডেমোগ্রাফিকে বদলে নিজেদের ভোট বাক্সের জোর বাড়ানোর জন্য এই যে সিপিএম আর তৃণমূল দীর্ঘদিন ধরে একটা প্ল্যান পরিকল্পনা করেছে, তার ফলে যেটা হয়েছে পশ্চিমবঙ্গে সংখ্যাগুরু সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে যে স্বাভাবিক সম্পর্ক সেটাও অবনতির সম্মুখীন হয়েছে। এটা বন্ধ করতে হবে। যা আছে আছে, অনুপ্রবেশ আর নয়। এবং যারা অনুপ্রবেশ করে এখনও আমাদের রিসোর্স উপভোগ করে যাচ্ছে তাদেরকে চিহ্নিত করে পাঠিয়ে দিতে হবে, পরিষ্কার করে। এবং মানুষ কিন্তু এটা বুঝেছে। এবং অ্যাপিসমেন্ট পলিটিক্স, যদি ধর্মনিরপেক্ষই দেশ হবে, আমি বুঝি না ধর্মনিরপেক্ষ কথাটার মানে কি। আমি দুটো ধর্ম বা সব ধর্মকে এক নজরে দেখব। অ্যাপিসমেন্ট পলিটিক্স, একটা ধর্ম থেকে যেহেতু আমার ভোট বেশি আসে আমি তাকে সারাক্ষণ অ্যাপিস করে যাচ্ছি, এটা তো একটা পলিটিক্যাল গেম নয়, তাই না? তো সেই প্রতিফলন কিন্তু হিন্দুরা এবার হাড়ে হাড়ে বুঝিয়ে দিয়েছে। হিন্দু ভোট কনসলিডেশন এরকম মাত্রায় কখনো দেখা যায়নি ইতিহাসে পশ্চিমবঙ্গের বুকে। এবার ঘটেছে এবং ভবিষ্যতেও যদি এরা না পাল্টায় আরও ঘটবে। এই তো গেল তৃণমূলের কী কী খারাপ ব্যাপার ছিল এবং সেই জন্য তৃণমূল হারলো। কিন্তু বিজেপিরও যে কিছু ভালো ব্যাপার ছিল, সেই ব্যাপারগুলো নিয়ে আমরা পরবর্তী একটা ভিডিওতে আলোচনা করব। যেহেতু আমি 15 মিনিটের বেশি ভিডিও দেখাই না বা লোড করি না, কারণ আমার মনে হয় তাহলে একটু বোরিং হয়ে যায়। তো যাকে, এই ছিল আজকের পর্ব। ঋতুব্রতের সাথে কিছুক্ষণ এই চ্যানেলের সাথে জুড়ে থাকুন। ধন্যবাদ, নমস্কার।